গ্রামের এক ছোট্ট বাড়িতে বাস করত মায়া আর তার স্বামী রাকিব। তাদের সংসারে ধন সম্পদ ছিল না, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। রাকিব একজন পরিশ্রমী মানুষ ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাজে চলে যেত। যাওয়ার আগে স্ত্রী মায়া আর ছোট ছেলে রিয়াদের মুখ দেখেই বলতো, তোমাদের হাসি আমার সবচেয়ে বড় সম্পদ। মায়া হাসি দিয়ে বলতো, আমাদের বেশি কিছু দরকার নেই রাকিব, আমি তুমি সুখে আছি, এটাই আমাদের বড় সুখ। তাদের জীবন খুব সাধারণ ছিল, ছোট ঘর, সামান্য আয়, কিন্তু পরিবারের মধ্যে ছিল গভীর ভালোবাসা। রিয়াদ বাবাকে খুব ভালোবাসতো। প্রতিদিন সন্ধ্যায় বাবার ফেরার অপেক্ষায় দরজার পাশে দাঁড়িয়ে থাকতো। একদিন রাকিব কাজে যাওয়ার সময় ছেলে বলল, বাবা, আজ আমার জন্য কিছু নিয়ে আসবে? রাকিব ছেলের মাথায় হাত রেখে বলল, অবশ্যই বাবা, আজ তোর জন্য মিষ্টি নিয়ে আসব। কিন্তু সেই দিনটি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হয়ে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু রাকিব আর ফিরল না। মায়ার বুকের ভেতর অজানা ভয় কাজ করতে লাগলো। ঠিক তখনই একজন মানুষ এসে খবর দিল, মায়া, তোমাকে শক্ত হতে হবে। এই কথাটি একটা কথা না, পুরো পৃথিবী বদলে দিল। যে মানুষটি প্রতিদিন পরিবারের জন্য পরিশ্রম করত, সে আর কোনো দিন ঘরে ফিরবে না। মায়া কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে শুধু রাকিবের কথা মনে করেই কাঁদছিল। রিয়াদ মায়ের কাছে এসে বলল, মা, বাবা কোথায়? মায়া কোনো উত্তর দিতে পারল না, শুধু ছেলেকে বুকে জড়িয়েই ধরল। সেদিন থেকে মায়ার জীবনে শুরু হলো এক নতুন যুদ্ধ। স্বামীকে হারিয়ে সে একা হয়ে গেল, কিন্তু তার সামনে ছিল ছোট্ট এক সন্তান। মায়া মনে মনে প্রতিজ্ঞা করল, যে করেই হোক আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। মৃত্যুর পর পুরো বাড়িটি যেন নীরব হয়ে গেল। যে উঠানে প্রতিদিন সন্ধ্যায় হাসির শব্দ ভেসে আসতো, সেখানে এখন শুধু কান্নার প্রতিধ্বনি। রাতের পর রাত মায়া ঘুমাতে পারত না। স্বামী রেখে যাওয়া পুরনো শার্টটা বুকে জড়িয়ে বসে থাকত। মনে হতো এই বুঝি দরজায় কড়া নাড়ছে রাকিব। কিন্তু বাস্তব ছিল অনেক কঠিন। কয়েকদিন পর ঘরে থাকা চাল, ডাল, তেল সব প্রায় শেষ হয়ে গেল। হাতে কোনো টাকাও নেই। ছোট ছেলে রিয়াদ মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আজ কি রান্না হবে? মায়ের বুকটা কেঁপে উঠল। সে হাসার চেষ্টা করে বলল, হবে বাবা, তুমি একটু খেলতে যাও। রিয়াদ বাইরে চলে যেতেই মায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল না কিভাবে সংসার চলবে। পরদিন বুড়ি সে কাজের খোঁজে বের হলো। প্রথম বাড়িতে গিয়ে বলল, আপা, কোনো কাজ আছে? বাড়ির মালিক বললেন, এই মুহূর্তে লোক লাগবে না। দ্বিতীয় বাড়ি থেকেও একই উত্তর পেল। তৃতীয় বাড়িতে একজন বয়স্ক মহিলা তার কথা শুনে বললেন, তুমি কি সেলাই করতে পারো? মায়া মাথা নেড়ে বলল, অল্প একটু পারি। বৃদ্ধ একটু পুরনো সেলাই মেশিন দেখিয়ে বললেন, এটা নিয়ে যাও, কাজ শিখে নাও, পরিশ্রম করলে একদিন সফল হবেই। সেদিন অনেক দিন পর মায়ার চোখে আশার আলো জ্বলল। বাড়িতে ফিরে সে সারা রাত বসে কাপড় সেলাইয়ের অনুশীলন করল। প্রথম দিকে কাজ ভালো হতো না, অনেক কাপড় নষ্ট হলো, তবুও সে হাল ছাড়ল না। ধীরে ধীরে গ্রামের মানুষ তার কাজের প্রশংসা করতে শুরু করলো। একদিন একজন গ্রাহক বললেন, মায়া, তোমার সেলাই খুবই সুন্দর হয়েছে। এই ছোট্ট প্রশংসাটাই তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিল। কিন্তু সবাই ভালো ছিল না। কিছু মানুষের পেছনে কথা বলতো, বিধবা হয়ে এত বাইরে বাইরে ঘুরে কেন? একা মেয়ে মানুষ কতদিন চলতে পারবে?
এইসব কথা শুনে মায়ের খুব কষ্ট হতো, কিন্তু সে কোনো উত্তর দিত না। রাতে ছেলেকে ঘুম পাড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল, রাকিব, আমি হারব না, তোমার স্বপ্ন আমি ভাঙতে দিব না। এদিকে রিয়াদও বড় হতে শুরু করছে। সে বুঝতে পারে তার মা কত কষ্ট করছেন। একদিন স্কুল থেকে ফিরে সে দেখে মা এখনো কিছুই খায়নি। রিয়াদ বলল, মা, তুমি আগে খাও। মায়া হেসে বলল, আমি খেয়েছি বাবা। কিন্তু রিয়াদ বুঝতে পারল মা মিথ্যা বলছে। সেদিন সে নিজের খাবারের অর্ধেক মায়ের প্লেটে তুলে দিল। মায়ার চোখ ভিজে গেল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলল, এই সন্তানই আমার বেঁচে থাকার কারণ। দিনের পর দিন, মাসের পর মাস মায়া পরিশ্রম করে সংসার চালাতে লাগলো। তার হাত কড়া পড়ে গেল, চোখের নিচে কালো দাগ জমল, কিন্তু মুখের হাসি হারালো না। কারণ সে জানত একজন মায়ের শক্তি তার সন্তানের ভবিষ্যৎ। ঠিক তখনই জীবনে এলো আরেকটি বড় পরীক্ষা। রিয়াদের স্কুলের বার্ষিক পরীক্ষার ফি জমা দিতে হবে, কিন্তু মায়ার হাতে প্রয়োজনীয় টাকা নেই। সেদিন রাতটা ছিল অদ্ভুত নীরব। আকাশের চাঁদ থাকলেও চারপাশে এক অজানা ভয়ের ছায়া নেমে এসেছিল। রিয়াদ মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছিল। সারাদিনের ক্লান্তিতে মায়ার চোখ লেগে এসেছিল। হঠাৎ বাইরে কুকুরের অস্বাভাবিক ডাক শুনে তার ঘুম ভেঙে গেল। মায়া দরজা খুলে বাইরে তাকাতেই তার বুক কেঁপে উঠল। ঘরের পেছনের খড়ের গাদায় আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে লাগলো। আগুন, আগুন বলে চিৎকার করে উঠল মায়া। তারপর চিৎকার শুনে গ্রামের মানুষ দৌড়ে এলো। কেউ বালতি দিয়ে পানি আনছে, কেউ মাটি ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা করছে। মায়া প্রথমেই ঘরের ভেতরে ছুটে গেল। সেখানে তখনও ঘুমিয়ে আছে রিয়াদ। ছেলেকে কোলে নিয়ে বাইরে চলে এলো। এরপর তার মনে পড়ল ঘরের এক কোণে রাখা আছে সেই পুরনো সেলাই মেশিন, যে মেশিন দিয়ে সে নতুন জীবন শুরু করেছিল। সে আবার ভিতরে ঢুকতে চাইলে গ্রামের এক বৃদ্ধ তার হাত ধরে বললেন, না মা, এখন ভিতরে গেলে তুইও পুড়ে যাবি। মায়া অসহায় চোখে নিজের ঘরটাকে জ্বলতে দেখছিল। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণ এলো, কিন্তু ততক্ষণে ঘরের অনেক জিনিস পুড়ে গেল। সেলাই মেশিনটাও আর ব্যবহার করার মতো নেই। মায়া মাটিতে বসে পড়ল। তার মনে হচ্ছিল যেন দ্বিতীয়বার সব কিছু হারিয়ে ফেলছে। ঠিক তখনই গ্রামের ছেলে দৌড়ে এসে বলল, আমি দেখেছি, আগুন লাগার একটু আগে মতিন চেয়ারম্যানের লোকজন এদিকে ঘুরছিল। কথাটা শুনে চারপাশে ফিসফিস শুরু হয়ে গেল, কিন্তু কেউ প্রকাশ করতে বলতে সাহস পেল না। মতিন চেয়ারম্যানের প্রভাব এত বেশি ছিল যে সবাই তাকে ভয় পেত। পরদিন সকালে মায়া ভাঙা ঘরের সামনে বসেছিল। তার চোখে জল নেই, শুধু শূন্য দৃষ্টি। রিয়াদ মায়ের পাশে এসে বসে বলল, মা, আমরা কি এখন আর এখানে থাকতে পারবো না? মায়া ছেলের মাথায় হাত রেখে বলল, পারবো বাবা। মানুষ ঘর হারালে আবার ঘর বানাতে পারে, কিন্তু সাহস হারালে আর কিছুই ফিরে পাওয়া যায় না। এই কথাটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রতিবেশীর চোখ ভিজে গেল। সেদিন গ্রামের কয়েকজন সৎ মানুষ একজোট হলেন। কেউ বাঁশ দিলেন, কেউ টিন দিলেন, কেউ চাল ডাল এনে দিলেন। 2 দিনের মধ্যেই ছোট্ট একটা আশ্রয় ঘর তৈরি হয়ে গেল। মায়া সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল, কিন্তু তার সামনে নতুন সমস্যা। সেলাই মেশিন নেই, কাজ নেই, টাকাও নেই। ঠিক তখনই স্কুল থেকে খবর এলো রিয়াদের পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ আর মাত্র 3 দিন। ফি না দিলে পরীক্ষায় বসতে পারবে না। এই খবর শুনে রিয়াদ চুপচাপ হয়ে গেল। রাতে সে মাকে বলল, মা, আমার জন্য এত কিছু করো না,
আমি পড়াশোনা ছেড়ে কাজ করব। কথাটা শুনে মায়া যেন বজ্র হয়ে গেল। সে ছেলের 2 কাঁধ ধরে বলল, এই কথা আর কোনো দিন বলবি না। তোর বাবার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি। আমি বেঁচে থাকতে সেই স্বপ্ন ভাঙতে দেব না। পরদিন ভোরের মায়া নিজের একমাত্র সোনার নাকফুলটাও খুলে হাতে নিল। এটাই ছিল বিয়ের সময় রাকিবের দেওয়া শেষ স্মৃতি। নাকফুলটা হাতে নিয়ে তার চোখে জল ভেসে গেল। সে মনে মনে বলল, ক্ষমা করো রাকিব, তোমার স্মৃতিটাও আজ বিক্রি করতে হচ্ছে, কিন্তু তোমার ছেলের ভবিষ্যৎ বাঁচানোর জন্য এর চেয়ে বড় পথ আমার আর নেই। বাজারে গিয়ে নাকফুলটা বিক্রি করলো। যে টাকা পেল তা দিয়ে প্রথমে রিয়াদের পরীক্ষার ফি জমা দিল। স্কুল থেকে ফেরার পথে রিয়াদ জানতে পারল তার পরীক্ষার ফি জমা হয়ে গেছে। সে অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করল, মা, টাকা কোথায় পেলে? মা শুধু মুচকি হেসে বলল, একজন মা চাইলে অনেক কিছুই করতে পারে। রিয়াদ বুঝতে পারল না, কিন্তু সেদিন রাতে পাশের খালার মুখে সে শুনে ফেলল, মা তার শেষ গহনাটুকু বিক্রি করে দিয়েছে। ছেলেটা সারা রাত কাঁদল, মনে মনে শপথ করল, আজ থেকে আমি শুধু নিজের জন্য নয়, আমার মায়ের প্রতিটা চোখের জলের জন্য লড়ব। একদিন আমি এমন মানুষ হব যাতে কেউ আর আমার মাকে অপমান করতে না পারে। কিন্তু ভাগ্য যেন তখনও তাদের পরীক্ষা নেওয়া শেষ করেনি। পরদিন স্কুলে যাওয়ার পথে রিয়াদের সামনে দাঁড়াল মতিন চেয়ারম্যানের ছেলে। তার মুখে ছিল বিদ্রূপের হাসি। সে বলল, গরিবের ছেলে হয়ে এত বড় স্বপ্ন দেখিস কেন? পড়াশোনা করে কি হবে? রিয়াদ চুপ করে রইল। কিন্তু এই অপমান তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলছে। সূর্য তখন ধীরে ধীরে মাথার উপর উঠছে। গ্রামের কাঁচা রাস্তার ধারে ব্যাগ কাঁধে স্কুলে যাচ্ছিল রিয়াদ, কিন্তু তার মনটা ভারী হয়েছিল। আগের দিন মায়ের শেষ গহনাটুকু বিক্রি করার কথা শুনে সে সারা রাত ঘুমাতে পারেনি। মায়ের কষ্টের কথা মনে পড়লেই চোখ ভিজে উঠল। ঠিক তখনই রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল মতিন চেয়ারম্যানের ছেলে রুবেল, সঙ্গে আরও কয়েকজন বন্ধু। রুবেল ভ্যাং করে বলল, এই যে গরিবের রাজা, শুনেছি তোর মা শেষ গহনাটাও বেছে নিয়েছে, এবার কি বিক্রি করবে? সবাই হেসে উঠল। রিয়াদ চুপচাপ দাঁড়িয়ে রইল। রুবেল আবার বলল, পড়াশোনা করে কি হবে? তুইও তো একজন দিনমজুরি হবি, যেমন তোর বাবা ছিল। এই কথাটা শুনে রিয়াদের বুকটা কেঁপে উঠল। সে বাবাকে অসম্মান করার জবাব দিতে চাইল, কিন্তু মায়ের কথা মনে পড়ল। রাগ দিয়ে নয়, যোগ্যতা দিয়ে উত্তর দিবি। সে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। স্কুলে পৌঁছাতেই তার মন বসছিল না। ক্লাসে শিক্ষক লক্ষ্য করলেন রিয়াদ অস্বাভাবিক চুপচাপ। কি ছুটি হওয়ার পর তিনি ডেকে বললেন, কি হয়েছে বাবা? রিয়াদ সব কথা খুলে বলল। শিক্ষক কিছুক্ষণ নীরব থেকে বললেন, মনে রাখবে, মানুষকে তার জন্ম নয়, তার কর্ম বড় করে। যারা আজ তোমাকে অপমান করছে, একদিন তারাই তোমার সাফল্য হাততালি দিবে। এই কথাগুলো রিয়াদের মনে নতুন সাহস জুগিয়ে তুলল। সে আগের চেয়ে আরও বেশি মন দিয়ে পড়াশোনা শুরু করলো। এদিকে মায়াও থেমে থাকেনি। সেলাই মেশিন পুড়ে যাওয়ার পর সে পাশের গ্রামে এক দর্জির দোকানে অস্থায়ী কাজ নিল। ভোরে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাজে যেত। রাতে ফিরত ক্লান্তি শরীর নিয়ে। একদিন ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল। বাড়ি ফিরে জ্বরে পড়ল। মায়া হেসে বলল, আমি না গেলে আজকের মজুরি পাবো না বাবা, আর সেই টাকা দিয়েই তো তোর বই কিনব। রিয়াদ আর কিছুই বলতে পারল না। সেদিন সে সিদ্ধান্ত নিল, পড়াশোনার পাশাপাশি টিউশনি করে কিছু টাকা রোজগার করব। কয়েকদিন পর পাশে গ্রামের এক ছোট্ট ছেলেকে পড়ানো শুরু করলো। প্রথম মাস শেষ হতে পেল মাত্র 500 টাকা। টাকাগুলো এনে মায়ের হাতে বলল, মা, এটাই আমার প্রথম উপার্জন। মায়ের হাত কাঁপতে লাগলো।
সে টাকাগুলো বুকে চেপে ধরে বলল, আজ মনে হচ্ছে আমার এতদিনের কষ্ট বৃথা যায়নি। ঠিক সেই সময় গ্রামের একজন লোক দৌড়ে এসে খবর দিল, মায়া তাড়াতাড়ি চল, মতিন চেয়ারম্যান তোমার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অভিযোগ করছে। মায়া অবাক হয়ে বলল, আমি কি করেছি? লোকটি বলল, সে বলছে তুমি নাকি তার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছ। মায়া বুঝতে পারল নতুন এক ষড়যন্ত্র শুরু হচ্ছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু সত্যের উপর বিশ্বাস। ইউনিয়ন পরিষদে গিয়ে সে কি দেখল? কিছু মানুষ চেয়ারম্যান ও আরও মানুষ সাথে করে নেওয়ার পর সবাই তাকে ভালো বিচারেই সন্তুষ্টি করলো এবং মায়ার পক্ষে সবাই কথা বলল যে মায়া খুব ভালো মানুষ, তার ছেলে, তার ফ্যামিলি সবাই ভালো ছিল, গরিব হলেও তারা অসৎ নয়। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।